ওইসব দৃশ্য আর পুরোপুরি ভাবতে পারল না মেহের। তবে সেই রাতে খাটের পাশে জড়সড় হয়ে বসে থেকে অনেক কেঁদেছিল সে। কিন্তু নিশান সেই সময় নিজে স্বাভাবিকভাবে ফিরে আসার পর মেহের কাছে মাপ চাওয়ার বদলে বলেছিল, একটা মেয়ে একটা ছেলের কাছে সব সময় থাকলে এমন ভুল হয়ে যেতেই পারে, এতে কান্না করার কিছু নেই। স্বামী তো হয় আমি তোমার। কথাগুলো শুনে প্রচণ্ড রাগে ক্ষোভে ফেটে পড়েছিল মেহের। বেজা শরীরে উঠে দাঁড়িয়ে পাশের ফলের ঝুড়ি থেকে ফল কাটা ছুরি নিয়ে ছুটে গিয়েছিল নিশানকে মারতে। তবে নিশানের শক্তির কাছে তো মেহের ছিল চুনোপুঁটির মতো। উল্টো মেয়ের হাত শক্ত করে ধরতেই হাতের ব্যথায় হাত থেকে ছুরি নিচে পড়ে যায়। মেহের সেই সময় জোরে জোরে কান্না তো করছিল না, তবে তার চোখে কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছিল অনবরত। চোখেই বলে দিয়েছিল ভেতরে ভেতরে মেয়েটা কতটা পুড়ছে সে বিষাদময় রাতে। নিশানের কাছে তখন মেহেরের নিজেকে পুতুল মনে হলো, যখন যা বলছে তাই করছে, তারপরও ধোঁকা ছাড়া কিছুই পেল না সে। এই সব কিছু কী করে মেনে নেবে একটা মানুষ? নিজের স্বার্থের জন্য আর কি করবে, কত মিথ্যা কথা বলবে। সেই দিন নিশান মেহেরের হাত ধরে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিল। একটুখানি জন্য পড়ে যাওয়ার থেকে বেঁচে যায় সে। এত কিছু পরও নিশানের পাশেই তাকে ঘুমাতে যেতে হয়েছিল। এটাও একটা শর্তের মধ্যে রাখা ছিল, কোনো রকম সম্পর্ক না থাকলেও তার সঙ্গে একই বিছানা ভাগাভাগি করে ঘুমাতে হবে তাকে। যদি তার উল্টো হয় তাহলে মেহেরের যেসব কিছু তাকে বারণ করবে সেটা সে আরও বেশি করে করবে মেহেরকে রাগানোর জন্য। সেই পুরো রাতটা তার চোখের পানি ফেলতে ফেলতে কেটে যায়। এই মানুষটির এমন কোনো ভালো গুণ সে পায়নি যার জন্য তার প্রতি একটু হলেও ভালোবাসা জন্মাবে তার। তারপর আবার কি, নিশান এমন কাজ বারবার করত। এই সব কিছুর কারণে একটা সময় মেহের খুব বিরক্ত ও বিতৃষ্ণা চলে আসায় সে বাবা মায়ের বাড়িতে চলে গিয়েছিল। আবারও মা আফসার সুলতানের নিজের কথায় তাকে নিজে থেকে নিশানের কাছে ফিরে আসতে বাধ্য করে বারবার। শুধু দুইবার নয়, এর আগেও আরও অনেকবার এমন নিশানের উপর রাগ করে নিজের মা বাবার বাড়িতে তাকে চলে যেতে হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো নিশান কখনোই তাকে বাধা দেয়নি যেতে, বা কখনো একেবারের জন্য নিজ থেকে মেহেরকে নিতেও চায়নি সে। বিয়ের এই 1 বছরের মধ্যে একবারের জন্য নিশান শ্বশুরবাড়িতে ঘুরতেও যায়নি পর্যন্ত। মেহের যখন নিশানের উপর রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে যেত, তখন নিশানের মা নাজিন বেগম বারবার ছেলেকে বলতেন, মেয়েদের ভালোবাসা পেতে হলে ইগো নয়, নিজের নরম সুবল আচরণ দিয়ে বুঝতে শেখো, যা গিয়ে মেহেরকে ফিরিয়ে নিয়ে এসো। ঠিক তখন নিশান নাজিন বেগমের মুখের উপর বলেছিল, যার ফিরে আসা সে এমনি চলে আসবে। যত বেশি আধিক্যতা দেখাবে তত বেশি এদের দেমাক বাড়বে। মন না চাইলেও মেহেরকে বারবার ফিরে আসতে হতো নিশানের কাছে। সে তো আর নিশান ও রামসার মতো নিজের কথাই শুধু ভাবতে পারতো না স্বার্থপরের মতো। নিজের নামের ওপর তো আর ডিভোর্সের তকমাটা সে নিতে চায়নি। ওইদিকে আবার বাবা মায়ের সম্মান, সব কিছুর কথা ভেবেই যেন আজ সে এই পর্যন্ত। তবে যদি মেহের বাপের বাড়িতে বেশি দিন সময় লাগিয়ে দিত, তখনই ফোন করে এমন সব কথা বলতো যে মেহের না চাইলেও ফিরে আসতে বাধ্য হতো। এখন মেহেরের নিশানের সব কিছুই সহ্য না হয়ে গেলেও মনের মধ্যে শান্তি সে কখনোই আনতে পারতো না। এই করে দিন রাতে কেটে যায় তার। বিয়ের পর কোনো দিন অথবা রাত তার জন্য বিশেষ ছিল না। ওই দেখে নির্জন বাইকে দেখেছে মেহের। রামসা একটু রাগ করলেই মানানোর জন্য সারা দিন লেগে থাকতো বড় বোন রামসার পেছনে। একটুখানির জন্য কষ্ট সে পেতে দিত না। যখন নির্জন ভাই জানতে পারবে বড় আপু প্রেগনেন্ট, তখন মনে হয় আর মাটিতে পা ফেলে হাঁটতে দেবে না তাকে। বিয়ের পর শুধু নয়, বিয়ের আগেও দেখেছিল মেহের। একদিন রামসা কিছু একটা নিয়ে অনেক রেগে গিয়েছিল। ফোন কল মেসেজ সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। সেই রাতে ঝড় বৃষ্টির মাঝে মাঝে আকাশ থেকে গর্জনের ডাক ভেসে আসছিল। মেহের পড়াশোনা করতে করতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। কিছু একটা করতে জানালার দিকে চোখ গিয়েছিল তার। নির্জন ভাই রামসা আপুকে একটুখানি দেখার জন্য জানলার দিকে মায়াময় মুখ নিয়ে তাকিয়েছিল। পরনে সাদা টি শার্ট ভিজে শরীরের সঙ্গে একেবারে লেগে গিয়েছিল।
তবুও মানুষটি এক বিন্দুর জন্য সেই জায়গা থেকে সরে যায়নি। সেই রাতে মেহের গিয়ে রামসাকে ঘুম থেকে ডেকে নিয়ে এসে জানলার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তার সঙ্গে মেহের এটা বলে দিয়েছিল রামসাকে, আপু তুই ছেলেটাকে এখনই চলে যেতে বল, আব্বু দেখলে কেলেঙ্কারি অবস্থা হবে, জলদি চলে যেতে বল বলছি। সেই দিন দুজনের মুখে এক অন্যরকমের হাসি দেখতে পেয়েছিল মেহের। এটা হয়তো সত্যিকারের ভালোবাসার হাসি। রামসা সেই রাতে ইশারা করে মুচকি হেসে নির্জনকে চলে যেতে বলেছিল। নির্জন সেই মুহূর্তে চলে গিয়েছিল। এর আগেও মেহেরকে নিয়েও অনেকবার কফি শপে, শপিং মলে শপিং করতে নিয়ে গিয়েছিল রামসা। সেখানে অনেকবার তারা একে অপরের সঙ্গে দেখা করেছিল। তবে একটা বিষয় খুব ভালো করে নজর কেড়েছিল মেহেরের, তারা দুজন কখনোই বাকি প্রেমিক প্রেমিকাদের মতো হাত ধরে বা কাছাকাছি হাঁটতো না। তাদের মধ্যে থাকতো একাধ সমান ফাঁকাফাঁকি, তবুও যেন কারো প্রতি কারো কখনো অভিযোগ থাকতো না। এই সব কিছুর মধ্যে দিয়ে একদিন হঠাৎ করে রামসা নিচে থেকে বাবা মায়ের কাছে সবকিছু বলে। বিয়ের দিন তারিখও দুপক্ষের মধ্যে ঠিক হয়ে যায়। এত কিছু মেহেরের কল্পনার মধ্যে দিয়ে যাওয়ার সামনে সিটে বসে থাকা দুবাই ও নিজের বোনের কথা আর কানে এলো না তার। বাম পাশে তিন্নির হাতের খাঁচুনিতে কল্পনা থেকে বেরিয়ে আসলো। তিন্নি তখন বলল, ভাবি কি ভাবছো? আমরা চলে এসেছি, এসো শপিং মলের ভেতরে যাই। কখন যে এসব কিছু ভাবতে ভাবতে শপিং মলের সামনে চলে এসেছে গাড়ি, খেয়ালই করা হয়নি। মানুষ চিন্তার মধ্যে ডুবে থাকলে পথ রাস্তার সমাসাপ্য নিজের কাছে খুব কম মনে হয় শুরু করে। মেহেরের সঙ্গে এমনই হলো আজ। সবাই গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। নিশান নির্জনের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যেতে নির্জন বলল, আরে ভাই কোথায় নিয়ে যাও আমায়? নিশান চোখ চওড়া করে বলল, পুরুষ মানুষ হয়ে মেয়েদের সঙ্গে কি করবি? চল আমার সঙ্গে এক কাপ কফি খেয়ে আয়, সেই সময় পর্যন্ত ওরা শাড়ি পছন্দ করে নিক। এইসব কথা শুনে নির্জন একটু অবাক হওয়ার ভান করে বলল, তোমার মতো মানুষ মেহের ভাবিকে একা কি করে ছেড়ে দিয়ে আসতে চাইছে? আচ্ছা তুমি আবার অসুস্থ নও তো? সব কিছু কি ঠিক আছে? এইসব শুনে নিশান বলল, এত কথা কে বলতে বলেছে তোকে? আজকে আমি আমার বোকা ভাইয়ের প্রতি অনেক খুশি। এতগুলো ছেলের সঙ্গে সাহস করে কথা বলছিস সে একা একা, তাও আবার আমাকে লাগেনি। এটা ভেবেই অনেক ভালো লাগছে। তাই ভাবছি আজকে আমার টাকায় তোকে কিছু খাওয়ানো যাক, কি বলিস? নিজ নিশানকে বলল, সত্যি তোমার টাকায় খাওয়াবে নাকি? অন্য দিনের মতো আবার রেস্টুরেন্টে ও কফি শপে ফেললে চলে আসবে? আজকে দয়া করে এমন কিছু করো না, টাকা বেশি আনতে পারিনি আমি। নিশান নিচনের কাঁধে হাত রেখে বলল, তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আর আমি যখন যেতে বলছি তখন তুই যাবি, এত কথা কেন হবে? নির্জন আর কিছুই বলল না। বেশি কথা বললে ক্ষতি আছে সে বুঝতে পারলো, তাই চুপ করে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। পেছন দিকে থেকে রামসা বলল, আরে নির্জন আর বড় ভাই কোথায় যাচ্ছেন? তার পাশে থেকে তিন্নি তখন বলল, যেখানে যাকো ভাবি চলে আসবে, এতে আমাদের ভালো হলো। মনের মতো কিছু কেনাকাটা করা যাবে, ওরা থাকলে হাজার খানেক কথা বলবে, মাথা খাবে। নিজের পছন্দের কিছু তো নিতে পারবো না, ওদের কথা শুনে সব শেষ হবে। আচ্ছা চলো, হাতের ডান সাইডে শাড়ির দোকানে আগে ঘুরে আসা যাক। কথাগুলো বলে রামসার হাত ধরে টেনে নিয়ে গেল তিন্নি। আর মেহের গেল তাদের পিছু পিছু। সবকিছু চোখ বুলাতে বুলাতে দেখতে দেখতে